নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা তাসের ঘর গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প, তাসের ঘর। কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটনোকুটিতে বসিয়া। মমতা জ্বলন্ত উনানে হাঁড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল, চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো কুটতে বসেছ ঠাকুরঝি, দাও দিকি চট করে। ঠাকুরঝি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় থোড়ের সুতা জড়াইতে জড়াইতে কহিল, দাদা কাল কত রাতে বাড়ি এলো বউ? মমতা থমকিয়া কহিল, কই, কাল তো আসেননি ভাই। বিয়ে বাড়ির হাঙ্গামে খেয়ে দে 9টার গাড়ি ধরা কি সহজ? ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন, তাতেই বোধহয়। তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল, দাদা আসেননি কাল? বলো কি বউ, আমি যে নিজের কানে শুনলাম। কি শুনলে? ভারী ভারী গলার আওয়াজ। ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয়। রাত তখন 2-2:30 হবে। ফিরে গিয়ে হিমিকে বললাম, তোর বাবা বোধহয় বাড়ি এলো। না রে হিমি? মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাছিতেছিল। পিসির কথার উত্তরে সাড়াও দিল না, মুখও তুলিল না। তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল, আজগুবি গল্পগুলো পরে হবে, এখন দাও তো গামলাটা, ভাতের জল ফুটে গেল। ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছোড়ভাবে কহিল, তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ, ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে, 2জন মানুষের ছায়া। না রে হিমি? ও ও উঠল কিনা জল খেতে? বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল, তরঙ্গিনীর ইহা নিছক কৌতূহল মাত্র নয়, খুঁচাইয়া জেরা করিবার মতো। রাগে আপাদমস্তক জ্বলিয়া যায়। তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরঝি। দেখো রাম নামের মাদুলিটা হারিও না যেন, বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল। তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল। সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত, কিন্তু কথাটা 5 কান করিবার ইচ্ছা মমতার ছিল না। তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই। সময়ই বা কোথা? সেজ দেওর 8টায় ভাত খায়, হিমুর স্কুলের বাস আসে 8:30টায়। তাহার পরপরই চলতে থাকে। 10:30 পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না। স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি। তখন 2 দণ্ড পা মেলিয়া বসিয়া চা খাওয়া, জল খাওয়া, গল্পগাছা করা চলিতে পারে। প্রায় 9টার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল। পকেট হইতে একতারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নীর দিকে ছুঁড়িয়া দিয়া কহিল, তরু, দে তো একটু তেল। নে নি। খাওয়ার হচ্ছে না, যাক, দরকারও নেই। যা সাংঘাতিক রাত হলো কাল, বাপস।
ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেমন্তন্নে? রাম বলো, কই গামছাটা? আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়াই হাঁক পড়িল, আমার কাপড় কোথা গেল? খোকা, বলতো আমার কাপড় কই? মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া কহিল, খোকন, বলতো আনলাতেই তো আছে সরু মুগাপার ধুতিখানা। যা ব্যস্তবাগিস মানুষ, দেখতে পেলে হয়। লোভ হইল, এই ছুতায় উঠিয়া গেলে হয় একবার। প্রায় 18-19 ঘণ্টা দেখা নাই। বিরহ লাগে বই কি, কিন্তু লজ্জা করে। অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরো দুর্লঙ্ঘ। সুধাংশু অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে। অতঃপর আর আধ মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়। কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক। এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার সহসা বোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল। মমতার ছোট বোনের ভাসুরপো নিমাই ম্লান মুখে আসিয়া কহিল, বড় মাসিমা, মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে। খুড়িমার বড্ড কষ্ট হচ্ছে। মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল, তাই নাকি? কখন থেকে রে নিমাই? খুব বেশি বুঝি কষ্ট হচ্ছে? বোধ হয়। মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে। মমতার ছোট বোন সবিতার শ্বশুরবাড়ি এ বাড়ি হইতে অধিক দূর নয়। তাহার বড় যা ভীরু স্বভাবের লোক। আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন। ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল, তাহলে একখানা রিকশো ডাক না বাবা। ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে, আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন। নিন তাড়াতাড়ি। মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল, তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরঝি। সবই হয়ে গেছে, মোটা চালের ভাতটা হবে শুধু, আর চচ্চড়িটা চড়ানো রইল, নামিও। মা বোধহয় আন্নিকে বসেছেন। বলো ব্যাপারটা। কখন ফিরতে পারি বলা যায় না। ভালোয় ভালোয় যাতে হয় তাই বলো। কই রে নিমাই, চল বাবা, দুর্গা দুর্গা। তরঙ্গিনী ভাতৃবধূর গমন পথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট সুরে মন্তব্য করিল, ঢলানি। অথচ কয়েক ঘণ্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না। বিজলি ছেলের দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল, বর্দি কোথা গেলেন ঠাকুরঝি? ঠাকুরঝি নিজের জন্য ও মায়ের জন্য 2টি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন। মুখ না তুলিয়া কহিলেন, এ সংসারে কে কখন আসে যায় সব খবর তো রাখা দায় মেজবউ, রাখলেও বিপদ। ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই। বিজলি কথাটার তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না। ছেলে কাঁদিতেছে। সুশীলাবালা আহ্নিক পূজা সারিয়া এতক্ষণে নিচে নামিলেন। তৃষ্ণার্তের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন, বড় বৌমাকে দেখছি নে কেন তরি? বাবা, তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম। বোনাই বাড়ি গিয়েছেন গো। বুনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন।
সুশীলাবালার নাকি মেয়ের চাইতে বউয়ের উপর টানটা অধিক, এমনি একটা বদনাম ছিল। বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন, এ কথা মিথ্যা নয়। শুধু তিনি বলিয়াই নয়, সদা হাস্যমুখী নিরলস কর্তব্যপরায়ণা বধূটিরও যেমন গুণের সীমা ছিল না, তেমনি ঘরে পরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে। হাসিয়া গল্প করিতে, যত্ন করিয়া খাওয়াইতে, রোগের সেবা করিতে তাহার জুড়ি ছিল না। লজ্জা শরমের হয়তো একটু কমতি ছিল, কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁষিতে সাহস পাইত না। কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলাবালা প্রশ্ন করিলেন, তোর তাই হিংসা হচ্ছে না? বোনের ব্যথা উঠেছে বুঝি? আহা, তা যাবে বই কি, কথায় বলে মা বোন। মা নেই, কাছের গোড়ায় বোন রয়েছে, যাবে না? তবে আর কি, ধেই ধেই করে ছুটতে হবে যার তার সঙ্গে। তোমার আশকারাতেই তো গোল্লায় গেল, বুকের পাটা কত। খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিঃশ্বাসের সঙ্গে মা বলিলেন, অমন কথা বলিস নে তরু, বৌমা আমার লক্ষ্মী। কাজ নেই অমন লক্ষ্মীতে, লক্ষ্মীর গুণ জানলে আর। তরঙ্গিনী মুখখানা বাঁকাইল। অতঃপর গুণ জানাজানি হইয়া গেল। সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বহিতে লাগিল, এবং বিজলী ভিন্ন প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক। দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না। 18 বৎসর যাবৎ মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে, মুহূর্তের অবিবেচনায় তাহার ভরা ডুবি করিয়া বসিল। হিমাংশু বউকে সাবধান করিতেছিল, দিদি দিদি করে অত গলে পড়া চলবে না, বুঝলে? উনি যদি সাবধান না হন, অগত্যা আমাকেই পথ দেখতে হবে। বিজলী উত্তেজিত হইয়া বলিল, মা গো, তোমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি? এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে? প্রবৃত্তি হয় নাই বটে, তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই। বিজলীর মুখ রাঙা হইয়া উঠিল। তবে আমাকেও ঘাড় ধরে বিদেয় করে দাও না। বিশ্বাস কি মেয়ে মানুষ বই তো নয়। দরকার হলে তাও পারি, আমি দাদা নই। অতিমাত্রায় পত্নী প্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল। বিজলী বিরক্তি গোপন করিতে পারিল না, কহিল, দাদার মতন হলে তোরে যেতে। সে যাক, তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয়, বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে? লাভ তার? দিদির ওপর ওর চিরকাল হিংসে। কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি। বিজলীর আর উত্তর জোগায় না। রহস্যই বটে। সবিতারও আক্কেল দেখো, আজিকার দিন ছাড়া আর দিন পাইল না। দিদি থাকিলে বিজলী কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত, কিন্তু তাহা হইবার নয়। যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন। কে ছাড়াইবে? সুশীলাবালা কপালে করাঘাত করিয়া কহিলেন,
আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে। মেয়ে মানুষ অত বাচাল, মাথার কাপড় ফেলে রাজ্যির লোকের সঙ্গে পাটি পেরে গল্প, হ্যাঁ হ্যাঁ করে হাসি। কে বা জানে আপন, কে বা জানে পর। যে আসছে তাকেই চা খাওয়ানো, জল খাওয়ানো, আদর উতলে পড়ে। মেয়ে মানুষ অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ? মমতার ছেলেটার অনেক ভাগ্য, তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়াছে। হিমানির সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না। গল্পের শেষ পর্বটি শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।